যে মেনলি a brief introduction of light, nature of light rather, a brief introduction of nature of light, আর তারপরে হচ্ছে the mechanism of interaction of molecule with the electromagnetic radiation। এটা যে আমরা পড়ব। আচ্ছা দেখো, লাইটটা কি? লাইট সম্পর্কে প্রথম নিউটনস কর্পাসকুলার থিওরি আসে, যে বলে যে মানে এনি সোর্স অফ লাইট এমিটস সাম পার্টিকেল হুইচ মুভ ইন এ স্ট্রেট লাইন, এটা বলে। এবং মানে এইটার ক্ষেত্রে এবং লাইটকেও মেনলি রে বলে, যে মানে নিউটন যেটা বলে যে এনি সোর্স অফ লাইট এমিটস সাম পার্টিকেল অর corpuscles which move in a straight line, which are called rays। এটা হ্যাঁ, এবং সেক্ষেত্রে দেখা যায় যে, এবং বলে যে এই লাইটটা যদি মানে যে কোনো মানুষের চোখে পড়ে তাহলে সেক্ষেত্রে একটা সেন্সেশন হবে, মানে এই রেটা যদি যে কোনো চোখে পড়ে তাহলে একটা চোখে আমাদের একটা সেন্সেশন হয়। এবং এই 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 থিওরিটা মানে অনেক প্রপার্টি এক্সপ্লেন করতে পারে, যেমন হচ্ছে রিফ্লেকশান, রিফ্র্যাকশান, এই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারে। মানে এই থিওরি ডিফ্র্যাকশান, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন এগুলোকে এক্সপ্লেন করতে পারেনি। সেই জন্য তখন আবার এর থেকে আপডেটেড থিওরি দরকার হয়। তাহলে মানে এরকম হয়, মানে এরকম দুটো তিনটে থিওরি আসে আর কি, মানে আরও অনেক থিওরি আছে। আমি ভীষণ মানে ভেরি 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 ব্রিফলি বলছি আর কি, মোটামুটি থিওরিটা মানে হিস্ট্রিটা বলে তারপরে সেখানে আলটিমেটলি লাইট যেটা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে এবং যেটা এখনও অবধি চলছে, যেটার ওপরেই পুরোটা দাঁড়িয়ে আছে, পার্টিকুলারলি পুরো ক্লাসিক্যাল মেকানিক্স দাঁড়িয়ে আছে, তো সেইটা এই আমরা দেখব। তো প্রথম যেটা আসে যে নিউটনস কর্পাসকুলার থিওরি। হ্যাঁ, এইটা ঠিক আছে, নিউটন কর্পাসকুলার থিওরি। সেইখানে মানে নিউটন বলে যে এনি সোর্স অফ লাইট emits some particles or corpuscles Smoking is injurious to health. Sorry. The corpuscle which move in a straight line called the rays, and when these rays fall on our eyes, then there will be a sensation। But this theory of light can explain
explain the rectilinear propagation of light, তারপরে phenomena of reflection and refraction, বা বাড়িয়ে but না this theory cannot explain the phenomena of diffraction, interference or polarization. এটসেট্রা। এই প্রবলেমটা হয়েছিল। আচ্ছা, তখন যেটা আসে এই থিওরির পর যেটা আপডেটেড থিওরি আসে সেটা হচ্ছে ওই ওয়েভ থিওরি অফ লাইট বাই হাইগেন, ফ্রেশনেল অ্যান্ড ইয়াং। এরা যেটা বলে, তো হাইগেন, ফ্রেশনেল, ইয়াং যেটা বলে যে মানে প্রথমে হাইগেন আর কি, সে বলে যে লাইট ইজ নট ওই একটা মানে এরকম নয় যে লাইট যে কোনো ওই মানে কোনো একটা পার্টিকেল বা কর্পাসকেল থেকেই লাইট বেরোচ্ছে এবং সেটা যে একটা রে, শুধু সেটা না, মানে সেরকম কিছু নয়, এরকম নয়। তার সাথে সাথে লাইটের আলাদা প্রপার্টিও আছে, যেটা হচ্ছে লাইট ইজ অ্যান লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ। এটা বলে মানে যেমন একটা নর্মাল ওয়েভ যেমন হয়, যেটা লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ উইচ প্রোপাগেটস ইন এ মিডিয়াম, এবং বলে যে এই পুরো পৃথিবীটা ইথার দিয়ে আর কি ভর্তি হয়ে আছে, মানে ইথার দিয়ে ঘিরে আছে, তো লাইট একমাত্র শুধু ইথারের মধ্যে দিয়েই চলতে পারে, এটা বলে। ঠিক আছে, এবং তারপরে সেটাকে আপডেট করে ফ্রেশনেল আরও বলে যে না, এটা হচ্ছে লাইট শুধু সেটা না, লাইট হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। হ্যাঁ, তারপরে ইয়াং বলে যে তারপরে সেখান থেকে দেখায় যে মানে লাইটের ও যে ওয়েভ থিওরি, সেটা ইয়াং সেই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে, সেই এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করে যে হ্যাঁ লাইট ইজ অ্যান ওয়েভ আর কি, মানে ট্রান্সভার্স ওয়েভ। তো এইভাবে আস্তে আস্তে ওই মানে হাইগেন, ফ্রেশনেল, ইয়াং পরপর আসে। মানে প্রথমে তাহলে সেটাও জাস্ট আমি এক লাইন করে লিখে দিচ্ছি। তাহলে ওই যে স্যারের যে বইটা আছে না, স্যারের বইতে দেখবো ওই নেচার অফ লাইট বলে একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে, ওইটা একবার পড়ে নেবে। মানে আমরা যেহেতু কোয়ান্টামই পড়ছি এবং লাইটে সেখানে তুমি আলটিমেটলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনেই চলে আসবে, মানে জাস্ট 2 মিনিট পরেই বলবো, তো সেটা ঠিক আছে, কিন্তু একবার পড়ে নেবে, একবার রিডিং করে নেবে, রিড আউট করে নেবে যে লাইটের হিস্ট্রিটা কীভাবে পরপর আর কি ডেভেলপমেন্টটা হয়েছিল। কারণ এখন মলিকুলার স্পেকট্রোস্কোপি তো এত কিছু বলার দরকার নেই, বাট জাস্ট একবার একটা আইডিয়া দেওয়ার জন্য যে কীভাবে লাইটের হিস্ট্রিটা ডেভেলপ করেছে। মানে স্যারের যে কোয়ান্টাম মেকানিক্সের বইটা আছে ভলিউম 4 ওখানে। আচ্ছা, মানে নেক্সট হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট বাই হাইগেন, ফ্রেশনেল অ্যান্ড ইয়াং। ওরা কি বলে যে প্রথমত হাইগেন বলে, হাইগেন suggested that light is a longitudinal mechanical wave
which propagates through a medium, এবং সেই মিডিয়ামটা হলো through a medium, and they suggested, মানে he suggested that there is a medium called ether, বানানটা ভুল লিখতে, ether, which covers the universe in which light wave propagates. এটা বলো। এবং দেখা যায় যে দিস থিওরি, মানে এই থিওরি আগের যেগুলো এক্সপ্লেন করতে পারছিল না, মানে রিফ্লেকশান, রিফ্র্যাকশান, হ্যাঁ, মানে তারপরে হচ্ছে ইন্টারফিয়ারেন্স, এই সমস্তগুলো ব্যাখ্যা করতে পারে, হ্যাঁ, ইন্টারফিয়ারেন্স, রিফ্র্যাকশান এইগুলো এক্সপ্লেন করতে পারছে, কিন্তু পোলারাইজেশন এক্সপ্লেন করতে পারছে না। তাহলে দিস থিওরি ক্যান এক্সপ্লেন, আগের যেগুলো করতে পারছিল সেইগুলো, মানে এক্সপ্লেন দ্য ফেনোমেনা of reflection, তারপরে রিফ্র্যাকশান, তারপরে ডিফ্র্যাকশান, তারপরে ইন্টারফিয়ারেন্স, etc. but cannot explain polarization. এই ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ফ্রেশনেল সাজেস্টেড দ্যাট যে লাইট ইজ অ্যাকচুয়ালি ট্রান্সভার্স ওয়েভ, এবং সেই ট্রান্সভার্স ওয়েভ করাতে, কনসিডার করাতে এটা পোলারাইজেশনকেও ব্যাখ্যা করতে পারে, মানে পোলারাইজেশনকেও এক্সপ্লেন করতে পারে। এবং তারপরে ইয়াং এসে সেটাকে এক্সপেরিমেন্টালি প্রুভ করে যে লাইটের যেই ওয়েভ থিওরিটা, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, এই ওয়েভ থিওরিটা ইয়াং সেই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে এটা প্রুভ করে। তাহলে ফ্রেশনেল সাজেস্টেড that light is actually a transverse wave and hence explain the phenomena of polarization, এই, এবং এটাকে ইয়াং প্রুভড the wave theory of light by his double slit experiment. এটা এবার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ছিল, সেইগুলোর এখানে আর মানে এক্সপ্লেন করছি না, আর সেই সব কত নিয়ে আর কথা বলছি না, কারণ এটা তো আমাদের উদ্দেশ্য না। এইটা ঠিক আছে। তাহলে এবার এই থিওরিরও কিছু প্রবলেম আছে, তাহলে এই থিওরি পোলারাইজেশনটা তো করে, কিন্তু এই থিওরিও
ওই কিছু এক্সপ্লেন করতে পারে না, যেমন হচ্ছে মানে দিস থিওরি মানে ক্যানট এক্সপ্লেন দ্য রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, এটা এক্সপ্লেন করতে পারে না, পোলারাইজেশনটা এক্সপ্লেন করতে পারে। তারপরে এই থিওরিটা হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ওই পরের দিকে দেখে গেছিলো, সেটা হচ্ছে কম্পটন এফেক্ট বা তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, সেটাকে এক্সপ্লেন করতে পারিনি কোনোভাবেই। সেটা তো আমরা আগে অনেকবার পড়ে এসেছি যখন কোয়ান্টাম মেকানিক্স পড়েছি। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মানে এখানে ওই যেটা বলছে যে পুরো পৃথিবীটাই যেন ইথার মিডিয়ামে ঘিরে আছে, তার কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ নেই, মানে সেরকম তো কিছু নয়, এবং তার কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ নেই আর কি, ঠিক আছে। তো সেই হিসাবের জন্য এই থিওরিগুলো কোনোটাই কাজ করে না। তাহলে দিস থিওরি cannot explain the rectilinear propagation of light, and this cannot explain this cannot explain the photoelectric effect and Compton effect, and also Compton effect, and তারপরে হচ্ছে কি, and moreover there is no experimental verification of existence of ether medium। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই প্রবলেমগুলো হয়, তাহলে তখন আসে আলটিমেটলি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনেক সব সমস্যাকেই সমাধান করে দেয়। হ্যাঁ, তো ম্যাক্সওয়েল মানে ইভেন আমরা যেটা ওই মানে পার্টিকেল ক্যারেক্টার, লাইটের যে পার্টিকেল ক্যারেক্টার নিয়ে এত পড়েছি কোয়ান্টাম মেকানিক্সে, ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট, সেটাও কিন্তু ওই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। কিন্তু ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে মানে লাইটের যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার সাথে বলছি যে লাইট হুইচ ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে কনসিস্ট অফ পার্টিকেল, এবং যে প্রত্যেকটা পার্টিকেলকে আমরা ফোটন বলছি, মানে বেসিক্যালি একটা প্যাকেট অফ ফোটন, এবং প্রত্যেকটা প্যাকেটের এনার্জি এইচ নিউ করে, সেরকমভাবে প্ল্যাঙ্ক বলেছিল, সেটা তো পরে আসে। কিন্তু লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার সাথে ওই ক্যারেক্টারগুলো আছে, যে পার্টিকেল ক্যারেক্টারটা ধরলে কম্পটন এফেক্ট আর ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করা যাচ্ছিল। কিন্তু কথাটা হচ্ছে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে কি, মানে লাইটের সাথে একটা অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড এবং একটা মানে ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সবসময় আছে। তার মানে লাইটের সাথে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে এবং ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যারা ইনসেপারেবল, যেটা সবসময় সাইমালটেনিয়াসলি আছে, এবং দুটোর সাথে ইন্টারাক্ট করছে না, দুটো সম্পূর্ণ মানে পারপেন্ডিকুলার, দুটো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। মানে সেটা যদি আমরা ভেক্টর মানে গ্রাফিক্যালি দেখি, বা তার মানে তার হচ্ছে তার ভেক্টর মানে ম্যাথামেটিক্সে দেখি, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সেটা বুঝতে পারবো। কিন্তু কথাটা হচ্ছে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা হচ্ছে ব্যাপার। মানে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি, আলটিমেটলি তারপরে যেটা আসে যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এটা কি বলে, এটা বলে যে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক wave, and when a charged particle oscillates, then
it emits a radiation called electromagnetic radiation of its oscillating frequency. এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে সবসময় একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আছে বলেই কীভাবে মলিকুল ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের সাথে, মানে মলিকুলের কোন পার্টটা মানে কোন টাইপ অফ মলিকুল ইলেকট্রিক ফিল্ডের সাথে ইন্টারাক্ট করছে, কোন টাইপ অফ মলিকুলের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশানটি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মানে এটার উপর বেস করেই কিন্তু এই মলিকুলার স্পেকট্রোস্কোপির যে বিশাল বড় ব্যাপারটা দাঁড়িয়েছে সেটাই। মানে আমরা তো আগের দিন পড়লাম খুবই ছোট, মানে কিছুই পড়িনি। মানে মলিকুলার স্পেকট্রোস্কোপি কারণ একটা ভাস্ট ব্যাপার, এবং মলিকুলার স্পেকট্রোস্কোপি ইজ অল অ্যাবাউট কোয়ান্টাম মেকানিক্স। মানে মলিকুলার স্পেকট্রোস্কোপি যদি খুব ভালো করে বুঝতে হয় তাহলে তার আগে কোয়ান্টাম মেকানিক্সটা খুব ভালো করে বুঝতে হবে। তো ঠিক আছে, তাহলে এই পুরো ভাস্ট ব্যাপারটা কিন্তু দাঁড়িয়েই আছে এটার উপর যে লাইট যার সাথে একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আছে, তার সাথে কোন মলিকুলের ক্ষেত্রে কোন কি মানে ইন্টারাক্ট করবে সেইভাবেই কিন্তু স্পেকট্রোস্কোপি তৈরি হয়েছে। এরপরে সেই স্পেকট্রোস্কোপিকে আরও ভালো করে ব্যাখ্যা করার জন্য তখন পুরোটাই কোয়ান্টাম মেকানিক্সে যাওয়া হয়েছে এবং আরও সব ব্যাপারগুলো হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে ইট হ্যাজ an inseparable electric field and magnetic field vector which are mutually perpendicular and perpendicular to the direction of প্রপাগেশন অফ লাইট। মানে কি, মানে বলছে যে এই লাইটের যদি এরকম থাকে যে যদি তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর, এই ওয়াই অ্যাক্সিস এটা ধরো এক্স অ্যাক্সিস, এরকম যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে আর এক্স অ্যাক্সিস বরাবর যদি ইলেকট্রিক ফিল্ডটা কাজ করে লাইটের, মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা এরকমভাবে যাচ্ছে প্রপাগেট করছে অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডও যেটা এইভাবে প্রপাগেট করছে, যদি এরকম কাজ করে তাহলে সেক্ষেত্রে মানে এই ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা হবে জেড অ্যাক্সিস বরাবর। মানে ব্যাপারটা হচ্ছে ওই তুমি যদি একটা ওই রাইট হ্যান্ড স্ক্রুকে যদি ঘোরাও মানে ই থেকে এইচের দিকে, যদি ই থেকে এইচের দিকে এক্স থেকে ওয়াই অ্যাক্সিসের দিকে যদি একটা রাইট হ্যান্ড স্ক্রুকে ঘোরাও তাহলে স্ক্রুটা যেদিকে বেরোবে, মানে যেদিকে উঠবে আর কি, সেটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। ঠিক আছে, তাহলে যদি এক্স অ্যাক্সিস বরাবর, মানে এখানে কিন্তু কোন অ্যাক্সিস বরাবর কী করছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড আর ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা হবে জেড অ্যাক্সিস বরাবর। যদি জিনিসটাকে উল্টে দাও তখন কিন্তু ওই ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এদিকে জেড অ্যাক্সিস বরাবর এইটা হবে হচ্ছে, এটা হচ্ছে জেড, তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট এইটা। আর যদি উল্টে দাও, এটাকে যদি উল্টে দাও, যদি এরকম করো যে এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ইটাকে দাও
আর এক্স অ্যাক্সিস বরাবরটা যদি এইচটা মানে হচ্ছে কাজ করে, তাহলে এবার সবসময় কিন্তু এই রাইট হ্যান্ড স্ক্রুটাকে ই থেকে এইচের দিকে ঘোরাতে হবে। তাহলে এখানটা উল্টো দিকে ঘোরাচ্ছ, মানে এখানে ওয়াই থেকে এক্সের দিকে ঘোরাচ্ছ, তখন কিন্তু এইটা কিন্তু নিচের দিকে হয়ে যাবে, এইটা জেড অ্যাক্সিস হয়ে মানে মাইনাস জেড ডিরেকশন হয়ে যাবে রাদার। তাহলে সেটাই তখন হয়ে যাবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। ঠিক আছে, এইটা মানে বেসিক্যালি কি হচ্ছে, এই ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা কি, যে এইটা কিন্তু বেসিক্যালি ই ক্রস এইচ, মানে ই থেকে ই আর এইচ এর ক্রস প্রোডাক্ট, মানে মানে রাদার মানে আমি দাঁড়াও, এটা হচ্ছে ডিরেকশন অফ ই ক্রস এইচ। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এই মানে এবং তাহলে এই ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মোটামুটি সব কিছুকেই এক্সপ্লেন করতে পারে, এক্সেপ্ট দ্যাট ওই কম্পটাউন্ড এফেক্ট আর ফটো ইলেকট্রিক এফেক্ট। কিন্তু কম্পটাউন্ড এফেক্ট ফটো ইলেকট্রিক এফেক্টও এটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যার একটা এই ক্যারেক্টার আছে যেটা প্ল্যাঙ্ক বলেছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুইচ ইজ কম্পোজড অফ এনার্জি প্যাকেট, এবং ইচ এনার্জি প্যাকেট কনসিস্ট অফ সাম পার্টিকেল হুইচ আর কল দ্য ফোটন অ্যান্ড দ্য এনার্জি অফ ইচ এনার্জি প্যাকেট ইজ এইচ। এইভাবে এসেছিল ব্যাপারটা, কিন্তু লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা ধরে তার সাথে আর অ্যাসোসিয়েটেড এটা এসেছিল। তো সেই জন্য মানে দিস থিওরি এবং এবং তার সেটা আরও কিছু জাস্ট লিখে দিই যে ইন ভ্যাকুয়াম বানানো আমি সবসময় বলি, ইন ভ্যাকুয়াম লাইট হ্যাজ এ কনস্ট্যান্ট স্পিড, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এইটা, এবং 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 এই সিটাকে লেখা যায় দি সি ইজ ইকুয়ালস টু 1/√ওভার এপসিলন 1/√ওভার এপসিলন 0 মিউ 0, যেখানে এপসিলন 0 হচ্ছে অ্যাবসোলিউট permittivity of the vacuum, আর মিউ জিরোটা হচ্ছে অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি অফ দ্য ভ্যাকুয়াম। হ্যাঁ, এইসব ডিটেলে আর বেশি যাচ্ছি না, এটা এবং আর একটা লাইন জাস্ট লিখে দিচ্ছি যে দিস থিওরি ক্যান এক্সপ্লেন মোস্ট অফ দ্য মোরারলেস এভরিথিং আর কি, মোস্ট অফ দ্য না, মোরারলেস ক্যান এক্সপ্লেন মোরারলেস everything associated to light, but cannot explain photoelectric effect and কম্পটাউন্ড এফেক্ট। এই ঠিক আছে, এইটা হচ্ছে, এবং তারপরে রামান এফেক্ট এই সমস্ত জায়গা আর বেশি ডিটেলে যাচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। এবং তারপরেই আসে যে কোয়ান্টাম থিওরি অফ লাইট, যেটা বলছে যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেট কল ফোটন, এবং ওই প্রত্যেকটা এনার্জি মানে ইচ হ্যাভিং এনার্জি এইচ, সেখান থেকে ওই আমাদের এই বাকি সব জিনিসগুলো আসে এইসব, এবং যেটা সব কিছুই কিন্তু, এবং সেই কোয়ান্টাম থিওরিটা আসার পর দেখা যাচ্ছে যে যা যা বাকি ছিল সব কিছু এক্সপ্লেন করতে পারছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো সেসব ডিটেলে আর যাচ্ছি না, আমাদের তো এখন দরকার নেই। আমাদের এখন যেটা দরকার, আমরা যেটা বলেছি সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমরা মলিকুলার
স্পেকট্রোস্কোপিটা পড়বো, তাহলে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যদি পড়তে হয় তাহলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই লাইটের, এই লাইটের সাথে যে একটা ইনসেপারেবল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আছে, এই কনসেপ্টটা দরকার। এইটার সাথে এবার মলিকুল কী করে ইন্টারাক্ট করছে সেইটা আমরা পড়ব। তাহলে এবার আমাদের আলটিমেটলি আসা যাক যে মানে দেখো লাইট সম্পর্কে কিন্তু আরেকটুখানি অর্ধেক প্যারামিটার লিখে দিলে ভালো হতো, যেটা কোয়ান্টাম থিওরি অফ লাইট বলছে, বাট সেটা আমি এখানে লিখছি না, কারণ আমাদের এই পার্টিকুলার মলিকুলার স্পেকট্রোস্কোপিতে হয়তো ওই পার্টটা এই মুহূর্তে দরকার হচ্ছে না। এমনি তো ঠিক আছে, এমনি তো সেখানেও তো সেই স্পেকট্রোস্কোপি মানেই আমাদের আলটিমেটলি ওয়েভলেন্থ বার করতে হবে, যেটা আগের দিন বলছিলাম না, দেখিয়েছিলাম ওয়েভলেন্থ বার করতে হবে, সেটাকে এইচ নিউর সাথে ইকুয়াল করতে হবে, সেটা তো লাইটেরই প্রপার্টি, মানে যেটা আগের দিন বলছিলাম রেজোনেন্স কন্ডিশন, সেই ব্যাপারগুলো তো লাগে। কিন্তু আপাতত মানে স্পেকট্রোস্কোপিটা মানে আসছে কী করে, স্পেকট্রোস্কোপির কনসেপ্টটা আসছে কী করে, সেটা লাইটটাকে ক্লাসিক্যাল অ্যাপ্রোচে ট্রিট করেই তো আসছে, যেটাকে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ বলছি টোটাল মিলিয়ে আর কি, সেখান থেকেই তো আসছে। তো সেই জন্য এই অবধি থাকলেই আমি রেখে দিলাম ওই সেটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ, কোয়ান্টাম থিওরি অফ লাইট তো আমরা অনেকবার পড়েছি, মানে কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় তো বারবারই ওগুলো বলা হয়েছে, সেজন্য ওই পার্টটা লিখছি না, ঠিক আছে। তো তার মানে অ্যাজ ইফ যেন ওই যে তার মানে এখানে কিন্তু একটা যে কোশ্চেন থেকে গেল যে ঠিক আছে লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সব কিছু এক্সপ্লেন করতে পারে, বাট ফটো ইলেকট্রিক আর কাউন্টার ইলেকট্রিক এক্সপ্লেন করতে পারছে না, তাহলে লাইটটা শেষ হলো কোথায়? কারণ তো এখনো শেষ হয়নি, এখনো গল্প বাকি আছে। সেই ছোট গল্পটা তোমরা অলরেডি জানো, কারণ আমরা অনেকবার ওগুলো পড়েছি, সেই জন্য ওখানে আর এটা লিখলাম না, ঠিক আছে। কমপ্লিটনেসের জন্য লিখে দিলেই হতো, আমি আর লিখলাম না, তার বদলে বরং যেটা আসল উদ্দেশ্য সেখানে আজকে চলে যাই, কারণ এইগুলো জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এগুলো আমরা অলরেডি জানি, ঠিক আছে। হ্যাঁ, তো সেটা কিন্তু মনে রেখো। তাহলে নেক্সট হচ্ছে মেকানিজম অফ interaction of molecules with electromagnetic radiation. এইটা ঠিক আছে। তাহলে কি বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার এরকম দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর which is oscillating according to the মানে এরকমভাবে অসিলেট করছে, মানে এইটা আছে ই, এবং এই ইটাকে আমরা লিখতে পারি ওই এই মানে একটা সাইন কার্ভের মতো। তাহলে E0 ধরো সাইন ওই 2π নিউ টি, যেখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। আর অন্যদিকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর which is oscillating, মানে যেটা হচ্ছে এই H এবং H ইকুয়ালস টু H0 সাইন 2π নিউ টি, এরকম একটা ব্যাপার। মানে এইভাবে যাচ্ছে, যেখানে নিউটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি অফ, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট বা ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, মানেই এখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, এটা আছে। আচ্ছা, এবার যখন লাইট এবার মানে যখন একটা মানে লাইট একটা মলিকুলের উপর ইনসিডেন্ট হচ্ছে, তখন কি হচ্ছে? তখন মলিকুলের একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে, তো মানে আছে মানে থাকতে পারে, মোস্ট অফ দ্য মলিকুলেরই ধরো থাকে। তাহলে সেই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, লাইটের সাথে যে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, তার একটা ইন্টারাকশান হয়।
তাহলে সেই ইন্টারাকশান হলে সেইখান থেকে একটা ইন্টারাকশান এনার্জি থাকে, তাহলে সেই ইন্টারাকশান এনার্জিটাই মানে এটা হতে পারে সেই ইন্টারাকশান এনার্জিটাই অ্যাবজর্ব হচ্ছে বা এমিট হচ্ছে, সেটা কিসের ওপরে অ্যাবজর্ব হচ্ছে বা এমিট হচ্ছে বলছি, সেইটাই আমরা দেখতে পাই, মানে সেটা বলছি, কিন্তু কথাটা হচ্ছে যে লাইটটা যখন একটা মলিকুলের ওপরে পড়ছে সেই মলিকুলের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই মানে সেই মলিকুলের একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে, তাহলে সেই ডাইপোল মানে থাকে আর কি, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই থাকে, বা আবার নাও থাকতে পারে, কিন্তু ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে। যদি না থাকে সে তখন কী হবে আমরা বলবো, কিন্তু জেনারেলি যাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে সেই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে এই লাইটের যে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে তার ইন্টারাক্ট হয়, তাহলে এই ইন্টারাকশনের ফলে একটা ইন্টারাকশন এনার্জি থাকে। এই ইন্টারাকশন এনার্জিটা দেখা যাচ্ছে যে মানে সেই ইন্টারাকশন এনার্জিটাই এমিট করছে বা অ্যাবজর্ব হচ্ছে বেসড অন দ্য সেই এনার্জিটা এক্সেস হচ্ছে না এনার্জিটা মানে মানে যদি এক্সেস হয় তাহলে সেক্ষেত্রে সেই এনার্জিটা অ্যাবজর্ব করবে, হ্যাঁ, আর যদি হয় মানে যদি মানে মানে ডেফিসিয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে এনার্জিটা এমিট করবে, তাহলে সেরকমভাবে আমরা ওই অ্যাবজর্পশন এমিশন বা মোট কথা হচ্ছে সেক্ষেত্রে আমরা ওই স্পেকট্রোস্কোপিটা মানে এক্সপেরিমেন্টাল স্পেকট্রোস্কোপিটা দেখতে পাচ্ছি। তাহলে মানে আসল কথা সেই এনার্জি এমিশন বা অ্যাবজর্পশন সেসব পরে আসছে, আসল জিনিসটা লিখি। তাহলে হোয়েন light is incident on a molecule, then there are two major kind of interactions. মেজর কাইন্ড অফ ইন্টারাকশান এক নম্বর কি, এক নম্বর হচ্ছে যেটা বললাম যে ইন্টারাকশান অফ ইলেকট্রিক ফিল্ড অফ অ্যান ইনসিডেন্ট লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বারবার আর লিখছি না, মানে লাইট যেটা মানেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, with the electric dipole moment of the molecule, electric dipole moment of the molecule। তার ফলে কি হচ্ছে, তার মানে তার ইন্টারাকশন এনার্জি থাকছে একটা, ইন্টারাকশান এনার্জি ই ইন্ট, সেটা কি হয়, সেটা হয় হচ্ছে ওই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট মিউ ইলেকট্রিক ডট ই, এইটা মানে এবার সেটাকে যদি করি, সেটা যদি স্কেলার প্রোডাক্ট নিই তাহলে মিউ ইলেকট্রিক ই কস থিটা, এই এবং তার সাথে একটা মাইনাস থাকে, মানে সরি ইন্টারাকশান এনার্জি তো মাইনাস হবে, মাইনাস মিউ ইলেকট্রিক ডট ই, তাহলে মাইনাস মিউ ইলেকট্রিক ই কস থিটা, এইটা, হ্যাঁ। তাহলে এবার এইখানে এবং সেটা থিটাটা যেখানে কি মানে ইটা যদি এই বরাবর কাজ করে, মানে ধরো আমি বলছি ইটা এই বরাবর কাজ করছে এবং এই মিউ ইলেকট্রিকটা যদি এই বরাবর কাজ করে, তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওদের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে, হ্যাঁ। এবং এই ইন্টারাকশানের জন্য যে ট্রানজিশনটা হচ্ছে, মানে এবার দেখো এখানে থিটাটা যদি মানে তোমার এখানে কস থিটাটা যদি জিরো হয়, মানে দুটো যদি একই বরাবর কাজ করে, তাহলে সেক্ষেত্রে ইন্টারাকশান এনার্জিটা মাইনাস হবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন মানে এনার্জিটা কম আর কি, ইন্টারাকশান এনার্জিটা কম আর কি, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এনার্জি তোমার হচ্ছে কি এমিট করবে, মানে এনার্জি অ্যাবজর্ব করবে না, সেক্ষেত্রে এনার্জিটা এমিট করবে, হ্যাঁ, মানে এটা তো কম হয়েছে, তাহলে সেক্ষেত্রে এনার্জিটা এমিট করবে। আর যদি দেখা যাচ্ছে যে ধরো ওই থিটাটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে তো কস 180 ডিগ্রি মানে -1, তখন এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, মানে ইন্টারাকশান এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, তখন দেখা যাবে যে এনার্জিটাও মানে মানে আমি উল্টোটা বললাম মনে হয়, মানে যে যদি এনার্জিটা মানে বেশি হয় তখন সেটা অ্যাবজর্ব করবে না, ঠিকই বলছি, এনার্জিটা যদি বেশি হয় তখন দেখা যায় যে অ্যাবজর্পশন হয়। এবার কেন এমিশন হয় অ্যাবজর্পশন সেসব আমরা পরে যাব। তো এরকম মানে কোন ডিরেকশানে ইন্টারাকশানটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আবার অ্যাবজর্পশন এমিশন এসব ব্যাপারগুলো হতে পারে আর কি। তো এবং কথাটা হচ্ছে যে ট্রানজিশন
টেকিং প্লেস by this interaction is called electric dipole moment induced transition. এটাকে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন। ঠিক আছে, আচ্ছা এই তোমরা বুঝতে না পারলে কিন্তু প্রশ্ন করো, কেউ কিছুই বলছো না, সব বুঝতে পারছো না কি? আচ্ছা 2 নম্বর কি, 2 নম্বর ইন্টারাকশনটা কি, সেটা হচ্ছে যদি মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি ইন্টারাকশন হয়, মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে কি, যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে, মানে এটা মোস্ট অফ দ্য কেসে মানে মলিকুলার যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে। আচ্ছা এবার মলিকুলার এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যে ব্যাপারটা, সেটা কোথা থেকে আসে বলো তো? সেটা কিন্তু মেনলি ওই মলিকুলার যে স্পিন থাকে, মানে ইলেকট্রনস যে স্পিন থাকে, বা প্রোটনও বলতে পারো, যে স্পিন ক্যারেক্টারটা থাকে, সেই স্পিনিং মোশনের জন্য নর্মালি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এই জিনিসগুলো আসে আর কি। তো সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তোমার হচ্ছে যেটা, সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সাথে যদি লাইটের যে ম্যাগনেটিক ফিল্ড আছে তাদের ইন্টারাকশান যদি হয়, এই দুটোর যদি ইন্টারাকশান হয়, তাহলে সেক্ষেত্রে যে স্পেকট্রোস্কোপিটা ইনডিউস হচ্ছে বা যে স্পেকট্রাটা আমরা পাই, সেটাকে বলে মানে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড ট্রানজিশন আর কি। তাহলে সেটা একটা হতে পারে। তাহলে interaction of magnetic field of incident electromagnetic radiation with the magnetic dipole moment associated to the molecule, এইটা। এবং সেক্ষেত্রে ইন্টারাকশন এনার্জিটা এই ইন্টারাকশান এটা হবে হচ্ছে মাইনাস ওই মিউ ম্যাগনেটিক সাথে ওই ম্যাগনেটিক ফিল্ডের ডট প্রোডাক্ট, যেটা হচ্ছে ওই মাইনাস মিউ ম্যাগনেটিক এইচ ইন্টু কস, ধরো এটা থিটা প্রাইম যদি বলো, মানে যদি এই বরাবর ম্যাগনেটিক এইটা কাজ করে, এইচটা কাজ করে, আর এই বরাবর যদি মিউ ম্যাগনেটিকটা কাজ করে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা প্রাইম হয়, তাহলে এরকম একটা কিছু হবে। মানে আগেরটা যদি থিটা বলেছি, এইটা থিটা প্রাইম, এইটা ঠিক আছে। এবং সেক্ষেত্রে এই ট্রানজিশন এবং এইটারও ওই থিটা প্রাইমের ওপর ডিপেন্ড করে এনার্জি বেশি, ইন্টারাকশন এনার্জি বেশি হচ্ছে না কম হচ্ছে, সেরকমভাবে ঠিক হবে। তাহলে ট্রানজিশন takes place with this interaction called magnetic dipole moment induced ট্রানজিশন। ঠিক আছে, এইভাবে হয়। আচ্ছা আচ্ছা আর একটা যেটা হয় সেটা হচ্ছে পোলারাইজেবিলিটি ইনডিউস ট্রানজিশন। মানে মলিকুলের তো একটা পোলারাইজেবিলিটি থাকে, মানে ধরো যার সাইজ যত বড় সে তত বেশি পোলারাইজেবল। এগুলো তো ইনঅর্গানিকে আমরা পড়ি, কেন কী ব্যাপার সেসব তো পরে আসছি। তো সেটা একটা থাকে। এইবার যদি তাহলে সেক্ষেত্রেও ইলেকট্রিক পোলারাইজেবিলিটি ইনডিউস ট্রানজিশনও হয়, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে আর মলিকুলের যে পোলারাইজেবিলিটি তার একটা ইন্টারাকশান হয়, সেখান থেকে ইলেকট্রিক পোলারাইজেবিলিটি ট্রানজিশনের ব্যাপার আছে, মানে এটা কীভাবে হয়, কেন হয়, সেইগুলো আমরা পড়বো। আজকেও হয়তো কিছুটা
পড়বে এবং তা সব থেকে ভালো করে যখন রামান পড়বো তখন রামান স্পেকট্রোস্কোপিতে তখন পড়বো যে পোলারাইজিবিলিটি সেটা কীভাবে হচ্ছে, মানে সেটা হচ্ছে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডও থাকে, দুজনের সাথেই যদি ইন্টারাক্ট করে হ্যাঁ ওর পোলারাইজিবিলিটিটা পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ডের সাথে, তখন দেখা যায় যে পোলারাইজিবিলিটি ইনডিউস ট্রানজিশন। হ্যাঁ, তো সেইটা পোলারাইজিবিলিটি ইনডিউস ট্রানজিশনের অল্প করে ম্যাথামেটিক্স কী ব্যাপার না ব্যাপার সেগুলো যখন রামান স্পেকট্রোস্কোপি পড়বো অনেক ডিটেলে পড়বো, আর আজকে খুব সামান্য একটা ইন্ট্রোডাকশন মতো বলবো আর কি একটু পরে। তো আর একটা টাইপ অফ ট্রানজিশন হয়, মানে মোস্ট মেন ট্রানজিশন এই দুটো হয়, কিন্তু আর একটা টাইপ অফ ট্রানজিশনও হয় যেটা হচ্ছে তোমার ইলেকট্রিক পোলারাইজিবিলিটি ইনডিউসড ট্রানজিশন। ঠিক আছে, এটা ডিটেলে আর যাচ্ছি না। এবার কথাটা হচ্ছে যে ঠিক আছে এই তিন রকমের যে ট্রানজিশন করলাম এদের ইন্টেন্সিটি রেশিওটা কেমন হয়। ইন্টেন্সিটি রেশিওটা, এই ইন্টেন্সিটি রেশিও এইটা এরকম হয় আর কি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন is to magnetic dipole moment induced transition, আর তার সাথে এই পোলারাইজিবিলিটি ইনডিউসড ট্রানজিশন, এইটা আর কি। এইটা হয় হচ্ছে 10⁻⁶:1:5 এটা হয়। তার মানে মোস্ট অফ দ্য কেসে কিন্তু এই ইলেকট্রিক ডাইপোল ইনডিউসড ট্রানজিশনটাই দেখা যায়। হ্যাঁ, বাকি পোলারাইজেবিলিটি ট্রানজিশন তারপরে কিছুটা হয়, আর এই ম্যাগনেটিক মোমেন্ট ইনডিউসড ট্রানজিশনটা খুবই কম হয়। এবার তার কারণটা কি? কারণ হচ্ছে এই যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে যে ট্রানজিশনটা না, এইটা এমন একটা এনার্জি মানে এমন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়ে যে ফ্রিকোয়েন্সিটা পুরোটা কভার করে, এবং এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশন বা কিছু এই যেটা বলছি এটা যথেষ্ট হাই এনার্জিতে হয়, সেই জন্য এইটার ইন্টেন্সিটি সব থেকে কম হয়। এবং সেটা যেটা বলছিলাম ওই যে তোমরা হয়তো এখনো ডিটেলটা জানো না বাট শুনে থাকবে, ইলেকট্রন স্পিন রেজোনেন্স, ইলেকট্রন তোমার হচ্ছে ইএসআর, ইপিআর, তারপরে এনএমআর যেটা প্রোটনের স্পিন দিয়ে যেটা হয় আর কি। তো এই যে ব্যাপারগুলো আর কি, তো তাহলে ইএসআর, ইপিআর, এনএমআর এইসব স্পেকট্রোস্কোপিগুলো এই যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশন এই জন্যই দেখা যায়। তো এইগুলো দেখা যায় যে যথেষ্ট হাই এনার্জিতে হয়, মানে এতটাই মানে অনেকটাই হাই এনার্জিতে হয়, সেই জন্য সেইগুলোর ইন্টেন্সিটি খুবই কম হয়, মানে সেগুলো খুব কম দেখা যায়। কিন্তু মোস্ট অফ দ্য কেসে এই যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশন সেটা হচ্ছে এমন একটা রেঞ্জ অফ এনার্জির মধ্যে হয় বা এমন একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের মধ্যে হয় যেটাকে আমরা ওই ভিজিবল রেঞ্জ বলি, মানে সেটাতে ইনভিজিবল স্পেকট্রোস্কোপি হয়েছে, মানে ভিজিবল শুধু না আরও মানে আরও কম এনার্জি বা কম ফ্রিকোয়েন্সির যেগুলো সেটার মধ্যে হয়, যে কারণে মোস্ট অফ দ্য কেসে এটাই দেখা যায়, মানে সব মলিকুলের ক্ষেত্রে এটাই দেখা যায় বেশি। আর এই আর তাছাড়া কিছু দেখা যায় হচ্ছে পোলারাইজিবিলিটি, যেহেতু মলিকুলের জেনারেল একটা ক্যারেক্টারের থেকেই আসে পোলারাইজিবিলিটিটা। হ্যাঁ, তো সেইটা বেশিরভাগ মলিকুলের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু রেশিওটা হচ্ছে এরকম। এবং রেশিওটা এরকম হওয়ার জন্য ওই মানে বুঝতেই পারছো মানে কোথায় 10⁶, কোথায় 1 আর কোথায় 5। হ্যাঁ, তো সেখান থেকে পরিষ্কার এই রেশিওটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশনটাই আসল, ওটাই অ্যাকচুয়াল। তো এবার আমরা দেখি যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশনটা কীভাবে হচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে মলিকুলার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কীভাবে ইন্টারঅ্যাক্ট করছে, যে কারণে আমরা বিভিন্ন স্পেকট্রোস্কোপি পাচ্ছি। তাহলে প্রথমে সবার আগে দেখা যাক যে মাইক্রোওয়েভ বা রোটেশনাল স্পেকট্রোস্কোপি। তাহলে প্রথমে হচ্ছে মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি और रोटेशनल
স্পেকট্রোস্কোপ। এইটা দেখা যায়, ঠিক আছে? এটা কি করে হচ্ছে? তাহলে এটা হয় হচ্ছে ইলেকট্রিক ডায়াফ্রামের ইনডিউস ট্রানজিশনের জন্য। তাহলে তাহলে টু, তার মানে ফর এ মলিকুল টু বি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে, কি হতে হবে? দ্য মলিকুল হ্যাজ টু বি পোলার। পোলার মানে হ্যাভিং এ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। তাহলে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকলে লাভটা কি হচ্ছে? মানে ধরো আমার একটা HCl মলিকুল আছে, তাহলে এটা পোলার মলিকুল এরকম। এবার আমি তো এটা রোটেশনাল স্পেকট্রোস্কোপি করছি, তাহলে আমি রোটেট করবো। তাহলে রোটেট করে আমি প্রথমে ধরো এটাকে এরকম আনলাম, 90 ডিগ্রি রোটেট করে এইখানে নিয়ে আসলাম, তারপরে আবার 90 ডিগ্রি রোটেট করে এইটা এইখানে আসলো, তারপরে আবার 90 ডিগ্রি রোটেট করে এইটা এইখানে আসলো, তারপরে আবার 90 ডিগ্রি রোটেট করে এইটা এইখানে আসলো, এইভাবে। তাহলে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে 270 ডিগ্রি, অ্যান্ড সো অন এইভাবে হলো, ঠিক আছে? তাহলে এইভাবে ধরো হলো, মানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180, 270, 360 এইভাবে গেল। তার মানে এবার এখানে ডাইপোল মোমেন্টটা কীভাবে কাজ করছে? এইদিকে ডাইপোল মোমেন্টটা আছে এদিক থেকে এদিকে, এদিকে ডাইপোল মোমেন্টটা কাজ করছে এদিক থেকে এদিকে, এদিকে ডাইপোল মোমেন্টটা কাজ করছে এদিক থেকে এদিকে, এদিকে ডাইপোল মোমেন্টটা কাজ করছে এদিক থেকে এদিকে, আবার এদিকে ডাইপোল মোমেন্টটা কাজ করছে এদিক থেকে এদিকে, এইভাবে যাচ্ছে। তার মানে যদি তুমি এখানে ধরো এটাকে তুমি জেড অ্যাক্সিস কনসিডার করো, ধরো যদি, তাহলে তুমি যদি এখানে এই জেড অ্যাক্সিস বরাবর যদি ধরো মিউ জেড মানে ইলেকট্রিক আর কি, মানে ডাইপোল মোমেন্ট, সেটাকে যদি ফলো আপ করো উইথ দ্য অ্যাঙ্গেল অফ দ্য, মানে সেটাকে যদি প্লট করো উইথ সাম অ্যাঙ্গেল, ধরো থিটা, মানে এই যে অ্যাঙ্গেলটা যেটা বললাম না, এটা থিটা ধরো অ্যাঙ্গেল, তাহলে কি হচ্ছে? তাহলে প্রথমে জেড অ্যাক্সিস বরাবর কোনো ডাইপোল মোমেন্ট নেই, 0, মানে এই অ্যাক্সিসটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে বরাবর কোনো ডাইপোল মোমেন্ট নেই, 0। তারপরে ডাইপোল মোমেন্ট থাকলো এইখানে, তারপরে আবার কোনো ডাইপোল মোমেন্ট নেই, তারপরে আবার ডাইপোল মোমেন্ট আছে হুইচ ইজ নেগেটিভ, উল্টো দিকে আছে, তারপরে আবার ডাইপোল মোমেন্ট নেই। তাহলে তুমি কীভাবে যাচ্ছ? এইরকমভাবে, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তার মানে কি এটা একটা সাইন ওয়েভের মতো প্রপাগেট করছে ডাইপোল মোমেন্টটা। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ড কীভাবে প্রপাগেট করে? ইলেকট্রিক ফিল্ড যদি তুমি ছবিটা আঁকতে, ওই যেটা আমি ই সাইন 2π নিউটি যেটা প্লট করেছিলাম, সেটা যদি আঁকতে, তাহলে সেটা কীভাবে প্রপাগেট করে? সেটাও এরকমভাবেই প্রপাগেট করে। তার মানে দুটো একই টাইপের ওয়েভ, তাহলে এই দুটো একই টাইপের ওয়েভ যদি থাকে কাছাকাছি, তাহলে তাদের কী হবে? তারা ইন্টারাক্ট করবে। ইন্টারাক্ট করা মানে কি? তাদের সুপার পজিশন হবে। সুপার পজিশন হওয়ার ফলে এবার ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হতে পারে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হতে পারে, তার উপরে ডিপেন্ড করে এনার্জি বেশি হবে কম হবে সেসব ব্যাপারগুলো হবে, সেসব জিনিস হবে। কিন্তু কথাটা হচ্ছে যদি এরকম দুটো টাইপের ওয়েভ যদি সেম ওয়েভ যদি থাকে পাশাপাশি, তাহলে তারা অবশ্যই ইন্টারাক্ট করবে, তাহলে তাদের সাথে সুপার পজিশন হবে, এবং সুপার পজিশন থেকেই আমরা এবং সেক্ষেত্রে একটা টোটাল ওয়েভ পাবো, মানে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এবং সেরকমভাবে সেই জন্যই মানে এনার্জি এমিট করবে বা এনার্জি অ্যাবজর্ব করবে, করে সেখান থেকে আমরা স্পেকট্রোস্কোপিটা দেখতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে যে এইখানে molecular dipole moment changes periodically which interact with the oscillating electric field
অফ লাইট। এটা হচ্ছে ব্যাপার। এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে ফর these two waves superposed with each other, মানে these two waves get superposed with each other and for which there will be constructive or destructive interference, অ্যান্ড এবং তার ফলে যেটা হবে যে মানে এর ফলে ওই এনার্জি গেন হতে পারে, এনার্জি লস হতে পারে। এনার্জি যদি গেন হয় তাহলে সেটা অ্যাবজর্পশন হবে, আর এনার্জি যদি লস্ট হয় তাহলে সেক্ষেত্রে এমিশন হবে। তাহলে এনার্জি মে বি গেইনড, তাহলে সেটা হচ্ছে অ্যাবজর্পশন, আর হচ্ছে এনার্জি মে বি লস্ট, তাহলে এমিশন। এভাবে হবে। এবং এটা হচ্ছে ওই হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, মানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলগুলো তো মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে, সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট নেই। আর বাকি হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল বা আদার যে কোনো মানে তোমার নন প্ল্যানার যে সমস্ত সিমেট্রিক মলিকুলগুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে সেগুলো সব মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে, যাদের একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে। তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল যেমন হচ্ছে তোমার H2Cl2 Br2 এটসেট্রা, আর মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ। অন দ্য আদার হ্যান্ড মানে তোমার হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল heteronuclear diatomic molecules or the symmetric molecules like CO2, BF3, CCl4, SF6 etc. আর মানে তোমার হচ্ছে দাঁড়াও মানে সরি এটা ভুল লিখলাম হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলগুলো মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে, সরি আমি এটা ভুল লিখলাম। হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস আর মাইক্রোওয়েভ অ্যাক্টিভ, আর অন্যদিকে ওই যেই টাইপ অফ মলিকুলগুলো মানে তোমার ধরো CO2, তারপরে BF3, তারপরে যেগুলো হচ্ছে গিয়ে CCl4 যেগুলো সিমেট্রিক, তারপরে SF6 এইগুলো যেগুলো হচ্ছে এরা হচ্ছে নন প্লেনার বাট মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ, কারণ এগুলো তো CO2-র ক্ষেত্রে তো কোনো ডাইপোল মোমেন্ট থাকে না, BF3-র ক্ষেত্রেও থাকে না, মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো দেখা যায়। তাহলে এই হচ্ছে ব্যাপার। এইটা তাহলে এগুলো থাকবে, এগুলো আচ্ছা। H2O হবে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ। হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল যেমন ধরো HCl, HBr, তারপরে কার্বন মনোক্সাইড, HF এটসেট্রা, এইটা এগুলো মাইক্রোওয়েভ অ্যাক্টিভ। আচ্ছা, এরপর হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে কী হয়? ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে যেটা হয় হচ্ছে
মানে কোনো একটা মলিকুল নিড নট বি পোলার, মানে এমন নয় যে মলিকুলটার একটা ডাইপোল মোমেন্ট থাকতে হবে, বাট ভাইব্রেশনের ক্ষেত্রে কথাটা হচ্ছে যে মলিকুলটা পোলার নাও হতে পারে, বাট কোনো একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনের সময় ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হতে হবে। মানে মলিকুলটার ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাও থাকতে পারে, মানে মলিকুলটার অ্যাজ এ হোল একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ নাও হতে পারে ডিউরিং দ্য ভাইব্রেশন, সেটা 0 হতে পারে, বাট কোনো একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন মে বি ভাইব্রেশনালি অ্যাক্টিভ যদি সেই পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনটার একটা পার্মানেন্ট চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট থাকে ভাইব্রেশনটার সময়, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে মানে তখন আমরা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি দেখতে পারবো। এই একই গল্প, একই ব্যাপার যেটা বললাম সেটা, বাট ইট ইজ অ্যাবাউট দ্য ভাইব্রেশন। এবং ভাইব্রেশনের জন্য যেটা হচ্ছে মলিকুলটা অ্যাজ এ হোল ডাইপোল মোমেন্ট থাকতে হবে বা পোলার হতে হবে সেটা না, কোনো একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনের সময় যেন ডাইপোল মোমেন্টটা চেঞ্জ, ঠিক আছে? তাহলে নেক্সট হচ্ছে ভাইব্রেশনাল or IR স্পেকট্রোস্কোপি, এইটা। তাহলে এটার ক্ষেত্রে দ্য মলিকুলস need not be polar but during a particular mode of vibration the induced dipole moment should change periodically, ঠিক আছে? এইটা হ্যাঁ সেইটা হতে হবে, এবং সেই জন্য অবশ্যই ডিসিশন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশন, মানে স্পেকট্রোস্কোপি যেটা দেখা যাবে সেইটাই, সেটা অ্যাবজর্পশন হোক এমিশন হোক যায়। যেমন হচ্ছে ধরো CO2 একটা নন প্লেনার মলিকুল, এই সরি তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ মানে নন প্লেনার মলিকুল, মানে CO2 মানে লিনিয়ার বাট নন প্লেনার CO2 এইটা, হ্যাঁ। তাহলে CO2-র ক্ষেত্রে কি দেখা যাবে? CO2-র ক্ষেত্রে তো কোনো ডাইপোল মোমেন্ট তো 0, তাহলে CO2-র কী ভাইব্রেশন আছে, মানে কী ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, কটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে CO2-র ক্ষেত্রে? যদি টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম যদি তোমার 3n, তার মানে এখানে 9টা, মানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম যদি 9টা হয় তাহলে 9টার মধ্যে 3টে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম চলে যাবে, এটা লিনিয়ার বলে 2টো রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, তাহলে 4টে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। তাহলে দেয়ার আর 4 ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, যেমন কি মানে কি 1 নম্বর হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং, 2 হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, 2 হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, আর 3 হচ্ছে সিমেট্রিক বেন্ডিং, যেটা হচ্ছে ডিজেনারেট হয়, যে কারণে ওখানে দুটো পাওয়া যায় একসাথে। তাহলে সিমেট্রিক বেন্ডিং যেটা হচ্ছে ডিজেনারেট, এটা ঠিক আছে এইটা।
তাহলে সিমেট্রিক স্ট্রেচিংটা কি, এই সিমেট্রিক স্ট্রেচিংটা কেমন হয় দেখা যাক। তাহলে সিমেট্রিক স্ট্রেচিংটা কেমন হবে, মানে ধরো কার্বন ডাইঅক্সাইড আছে, এইদিকে একটা অক্সিজেন আর এদিকে একটা অক্সিজেন এরকম আছে। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সিমেট্রিক স্ট্রেচিং মানে এরকম হবে, ধরো দুটোই একই রকমভাবে হবে, মানে ধরো তুমি এইটা এইদিকে বাড়াচ্ছ তখন এইটাও এইদিকে যাচ্ছে এরকম, অথবা উল্টো দিকে, অথবা হচ্ছে এইটা এদিকে যাচ্ছে তখন এটাও এদিকে আসছে এরকম। তাহলে সেটা করে একটা হতে পারে এই সি এতটা, মানে এটা হচ্ছে নর্মাল, এটা আমি ইকুইলিব্রিয়াম আর কি নর্মালে বলছি। এইবার এখান থেকে একটা হতে পারে যে সি এইটুকু, দুটোই ছোট ছোট, মানে ওইটা হলো, অথবা আরেকটা হতে পারে যে সি এইটাও এতটা হলো, এটাও এতটা হলো এরকম, মানে এটা আর একটু ধরে বাড়িয়ে দিই এরকম একটা হলো, এটা হতে পারে। তার মানে এইটার ক্ষেত্রে আমার মিউটা 0, এইটার ক্ষেত্রেও মিউটা 0, এটার ক্ষেত্রেও মিউটা 0। তার মানে এটার ক্ষেত্রে তোমার কোনো ওই এর যেটা ভাবছিলাম যে ডাইপোল মোমেন্টে চেঞ্জ হবে সেরকম কিছু হচ্ছে না, ঠিক আছে। তার মানে ফর symmetric stretching, mode of vibration, there is no periodic change of molecular dipole moment। তার মানে হেন্স দিস ইজ আইআর ইনঅ্যাক্টিভ, এইটা। আর তাহলে এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর বা যদি অ্যাসিমেট্রিক স্ট্রেচিংটা যদি দেখো, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এটা কেমন হবে, এটার ক্ষেত্রে এটা একদিকে বেশি বাড়বে একদিকে কম বাড়বে এরকমভাবে ব্যাপারটা যাবে। মানে ধরো প্রথমে তোমার যদি প্রথমে নর্মাল কার্বন ডাইঅক্সাইড আছে এইটা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মানে তুমি যদি এদিকটা বাড়াও তাহলে এদিকটা তোমাকে কমাতে হবে, অথবা উল্টোটা যদি এদিকটা কমাও তাহলে এদিকটা বাড়াতে হবে, এরকম একটা ব্যাপার। তাহলে সেরকম যদি করো তাহলে সেটা কেমন হবে, সেটা হতে পারে মানে এইটার ক্ষেত্রে আপাতত মিউটা 0 আছে, এইবার তুমি এরকম এটা হলো, তাহলে ধরো এই দিকটা হচ্ছে কি অনেকটা বেড়ে গেল তখন এই দিকটা ছোট হবে, তাহলে এবার অথবা হতে পারে তোমার হচ্ছে এই দিকটা ছোট হলো আর এই দিকটা অনেকটা বেড়ে গেল, এরকম হতে পারে। হ্যাঁ এইভাবে যাবে, মানে ব্যাপারটা কীভাবে হবে, মানে ধরো প্রথমে তুমি এরকম একটা করলে, প্রথমে এটা হলো, তারপরে আবার এটা নর্মাল আসলো, আবার ইকুইলিব্রিয়ামে আসলো করে, তারপরে আবার উল্টোটা হতে পারে, এই দিকটা ছোট হলো আর এই দিকটা বড় হলো, তাহলে এইখানে মিউটা নট ইকুয়ালস টু 0, কারণ একটা ওভারঅল মিউ কাজ করবে এটার এই পার্টিকুলার কেসে এদিক থেকে এদিকে, এইখানে আবার মিউটা হচ্ছে 0, আবার এদিক থেকে এদিকে, তাহলে এখানে আবার মিউটা নট ইকুয়ালস টু 0, এইভাবে যাবে। হ্যাঁ মানে ধরো এরকম আছে, মানে ধরো সি অক্সিজেন নর্মালি মিউটা হচ্ছে 0, তারপরে কি হলো, তারপরে সি এদিকে বেড়ে গেল এইদিকে ছোট হলো, মিউটা নট ইকুয়ালস টু 0, তারপরে আবার জেনারেল হলো, মিউটা হচ্ছে 0, তারপরে তোমার আবার হচ্ছে সি এদিকে বেশি হলো এইদিকে ছোট হলো, তাহলে মিউটা নট ইকুয়ালস টু 0, তারপরে আবার নর্মালে হলো, মিউটা হচ্ছে 0, তারপরে আবার এদিকে বড় হলো এদিকে ছোট হলো, মিউটা নট ইকুয়ালস টু 0 অ্যান্ড সো অন, এইভাবে যাবে।
তাহলে এইটার ক্ষেত্রেও যদি সেই তুমি যদি এটাকে জেড অ্যাক্সিস মনে করো, আর যদি এরকমভাবে একটা ওই মানে ওইটা যদি প্লট করি, মানে এই পার্টিকুলার কেসে ধরো মানে ওই অ্যাঙ্গেলও বলতে পারো, বা হচ্ছে কী বলবো মানে বাড়ছে কমছে, মানে একটা বন্ড স্ট্রেচিংয়ের ব্যাপার আছে আর কি। তো মানে ওই অ্যাঙ্গেলই বলতে পারো আর কি, মানে জাস্ট পিরিয়ডিক ব্যাপারটা বোঝার জন্য। এদিকে মিউচের, এদিকে ধরো কোনো একটা অ্যাঙ্গেল যদি প্লট করো, তাহলে প্রথমে 0, তারপরে এর একটা ভ্যালু আছে, তারপরে 0, তারপরে এর একটা ভ্যালু উল্টো দিকে আছে, কারণ মানে ওভারঅল ডাইপোল মোমেন্টটা কোন দিকে সেটা বুঝতে হবে। তো এটার ক্ষেত্রে ওভারঅল ডাইপোল মোমেন্টটা হচ্ছে এই দিকে, এটার ক্ষেত্রে ওভারঅল ডাইপোল মোমেন্টটা হচ্ছে এদিকে, আবার এটার ক্ষেত্রে হচ্ছে কি এদিকে, অ্যান্ড সো অন। তাহলে এটার ক্ষেত্রে এরকম এইভাবে, তাহলে এটাও একটা ওই আগেরটার মতোই একটা পিরিয়ডিক মোশনে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্টও সেমভাবে যেভাবে ইলেকট্রিক ফিল্ড যেটা লাইটের, সেটাও একই রকমভাবে অসিলেট করে, তার মানে এই দুটো ইন্টারাক্ট করবে। তাহলে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং অ্যাসিমেট্রিক স্ট্রেচিং mode of vibration shows a periodic change of induced dipole moment, hence the mode is IR active, mode is IR active। এটা হলো একই রকমভাবে যদি সিমেট্রিক বেন্ডিং একটা ডিজেনারেট মোড থাকবে, সেটা যদি করো সেটা কেমন হবে। তাহলে নেক্সট হচ্ছে সিমেট্রিক বেন্ডিং। সিমেট্রিক বেন্ডিং সেটা কেমন, সেটার ক্ষেত্রে ধরো এই যে কার্বন ডাই অক্সাইড এরকম আছে এইটা, আচ্ছা এবার এটা কি হতে পারে, এইটা উপরের দিকে উঠে যাবে, আর এইটা হচ্ছে গিয়ে এই দুটো নিচের দিকে আসবে, বেন্ডিং তো এরকম, তার মানে এইটা হচ্ছে ইনপ্লেন, মানে তিনটে এই ইনপ্লেন আছে, ইনপ্লেনেই আছে, তাহলে ইনপ্লেন বেন্ডিং। আর একটা ডিজেনারেট যেহেতু বলেছি, আর একটা এটা হতে পারে যে আউট অফ প্লেন। আউট অফ প্লেন মানে ধরো এইগুলো হচ্ছে গিয়ে আমার ওপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকটা হচ্ছে আমরা সেই এভাবে দেখাই না মানে এ করে, আর এইটা হচ্ছে নিচের দিকে আসছে। এটা হচ্ছে আউট অফ প্লেন বেন্ডিং। এটা যদি হয় তাহলে এটা কীরকমভাবে চেঞ্জ হবে, তাহলে দেখো প্রথমে হচ্ছে এইভাবে ছিল, প্রথমে হচ্ছে সি এইভাবে আছে, তারপরে সি এই ওপরের দিকে গেল, তাহলে সেক্ষেত্রে আমার এরকম একটা হবে, এইরকম একটা চেঞ্জ মানে ডাইপোল মোমেন্ট এদিকে হবে। এইটার ক্ষেত্রে মিউটা হচ্ছে 0। এটার ক্ষেত্রে যেহেতু মানে এটা প্লেনার থাকছে না, মানে প্লেনার মানে লিনিয়ার থাকছে না, সেই জন্য একটা ওভারঅল ডাইপোল মোমেন্ট থাকবে। তারপরে ধরো এইটা হচ্ছে গিয়ে নিচের দিকে আসলো এইটা, তখন এইদিকে একটা ডাইপোল মোমেন্ট থাকবে। তারপর মানে ধরো মানে এটা হলো, এবার এটা থেকে আবার নিচের দিকে আসার জন্য কি করতে হবে, এই মোডটার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ আবার নর্মালে আসলো যেটা হচ্ছে মিউটা 0, তারপরে আবার হচ্ছে মানে এই দিকে নিচের দিকে আসলো, যেটার ক্ষেত্রে এটা এই দিকে এইভাবে। এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, এই হয়ে গেল না এক্ষুনি, না এটা তো হয়েই আছে তো। আরে বাবারে কি যে হচ্ছে,
হলো বলো তো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? এই হ্যালো, হ্যাঁ সরি কেটে গেছিল। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা। দেখা যাচ্ছে। ঠিক আছে। এই তো তাহলে যেটা বলছিলাম, সিমেট্রিক বেন্ডিং এর ক্ষেত্রে দেখো এই যে এরকম হচ্ছে, তাহলে এইখানে আবার এইখানে এইটা হচ্ছে মিউ নট ইকুয়ালস টু 0, এইটা তাহলে এখানেও যদি ওই রকম একটা ওই মিউ ভার্সেস একটা ওই অ্যাঙ্গেল, কোনো একটা অ্যাঙ্গেল যদি প্লট করো তাহলে কিন্তু সেটাই প্রথমে 0, তারপরে বাড়লো, তারপরে আবার 0, তারপরে এইভাবে যাচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ওই ডাইপোল মোমেন্টের চেঞ্জ হচ্ছে। তাহলে ফর দ্য symmetric bending there is a periodic change of induced dipole moment, and hence this is IR acting, এটা হলো। ঠিক আছে, আর অন দা মানে এইভাবে যায় আর কি। আর আমরা জল যদি হয়, ধরো জল যদি একটা জল যেটা হচ্ছে পোলার মলিকুল ইটসেলফ জল, কারণ জল তো তোমার নন মানে মানে তোমার হচ্ছে নন প্লেনার আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এখানে আমি না এখানে ভুল লিখেছি, তখন মনে হলো কোথায় যেন আমি নন প্লেনার লিখেছি, নন পোলার হবে, সরি মানে এটা এত বড় ভুল লিখেছিলাম, কোথায় আমি নন প্লেনার পোলার বলতে গিয়ে নন প্লেনার বলে দিয়েছি। যাই হোক, তো এইটা তো এরকম। তাই এবার জল যদি লিখি তাহলে জলের মানে জল যদি বলি তাহলে জলের ক্ষেত্রে সেটা একটা মানে পোলার মলিকুল, এবং জল তো তোমার কেন পোলার, কারণ জলের যদি স্ট্রাকচারটা আঁকি তাহলে তো বুঝতেই পারবো যে অ্যাজ ফর এক্সাম্পল ফর ওয়াটার, মানে ধরো এইটা এরকমভাবে থাকে, তাহলে এটা একটা ওভারঅল বোঝাই যায় সবাই কী করছি সরি এরকমভাবে থাকে, তাহলে এটা একটা ওভারঅল তোমার ডাইপোল মোমেন্ট আছেই, যেটা এদিক থেকে এদিক।
তাই না? এবার এটা তো সিমেট্রিক স্ট্রেচিং হতে পারে, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং হতে পারে, এরকমভাবে সেরকমভাবে সে প্রত্যেকটা মোড সেটা দেখা যায়। তো সেই সবে আজকে আর যাচ্ছি না, যে যখন পড়ানো হবে মোট কথা প্রত্যেকটা মোশনের ক্ষেত্রে কীভাবে আর কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা ওই মলিকুলের সাথে, মানে মলিকুলের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাথে কী করে ইন্টারাক্ট করে, কেন ইন্টারাক্ট করে সেইটা বলছি। আচ্ছা, এবার যদি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, জলটা এখানে বলার আর দরকার নেই, জলটা আমি মুছে দিলাম। এবার যদি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যদি হয় তাহলে কি হবে, ইলেকট্রনিক অর UV visible স্পেকট্রোস্কোপি, এটা যদি হয় এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে ওই একই রকম, মানে বেসিক্যালি মলিকুলটা বা অ্যাটম তার ইটসেলফ তাদের একটা ডাইপোল আছে, মানে একটা নিউক্লিয়াস আছে, আর একটা তোমার হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে ধরো একটা নিউক্লিয়াস আছে আর তার ইলেকট্রন আছে, মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তার মানে একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ আছে, অটোমেটিক এটা একটা ডাইপোলার তুমি বলতে পারো, মানে ডাইপোলের মতো কাজ করছে। তাহলে অবশ্যই তার সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের একটা মানে ইন্টারাকশান হবে, এবং সেখান থেকে আমরা মানে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিটা পাই। আর একই রকমভাবে মলিকুলের ক্ষেত্রেও কিন্তু তুমি যদি অ্যাজ এ হোল একটা যদি আমরা মলিকুল দেখি, সেই মলিকুলেরও একদিকে একটা ডেল্টা পজিটিভ চার্জ আর একটা ডেল্টা নেগেটিভ চার্জ এরকমভাবে সেপারেট করে দিতে পারি, তার মানে সেটার মধ্যে একটা ইনডিউসড ডাইপোল আছে, মানে অ্যাজ এ হোল। তাহলে সেটা কারণ মলিকুলের ক্ষেত্রে তুমি মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে তো ইলেকট্রনিক ট্রানজিশনটা বলতে হবে, মানে ওটা তো ওই ভাইব্রেশন বা রোটেশনের জন্য কী হচ্ছে, ভাইব্রেশনের জন্য কী হচ্ছে সেটা তো বলবো না, এটা বলতে হবে অ্যাটমের মানে ইলেকট্রনের ট্রানজিশন হচ্ছে, মলিকুলের ইলেকট্রনের ট্রানজিশন হচ্ছে, তাহলে সেই ট্রানজিশনটাও কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড ইনডিউস, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন, এবং সেক্ষেত্রে তার যে একটা মানে ইনস্ট্যান্টেনিয়াস যে একটা ডাইপোলার ক্যারেক্টার আছে, একটা ডাইপোল আছে, সেই ডাইপোলের সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইন্টারাকশান হয়ে স্পেকট্রোস্কোপিটা আমরা যে স্পেকট্রাটা পাচ্ছি সেটা কিন্তু সেই ইন্টারাকশানের জন্য। তাহলে এটার ক্ষেত্রে মানে অ্যাটম, মানে প্রথমে যদি বলি অ্যাটমের ক্ষেত্রে কেমন হচ্ছে ব্যাপারটা, যে একটা নিউক্লিয়াস আছে আর তাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে, এইরকম এটা ব্যাপার। তার মানে ডিউ টু instantaneous position of electron, there is an instantaneous dipole moment, এইটা ঠিক আছে। আর মলিকুলের ক্ষেত্রে কি হবে, মলিকুলের ক্ষেত্রে আর whereas for মলিকুলের ক্ষেত্রে ওই তোমার ধরো এরকমভাবে একটা মলিকুল থাকে, তার কিন্তু ওই একদিকে ডেল্টা পজিটিভ চার্জ আর একদিকে ডেল্টা নেগেটিভ চার্জ এরকমভাবে আমরা আলাদা করে ফেলতে পারি, মানে এখানেও একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ক্যারেক্টার আছে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস dipole moment is present for all molecules, এইটা। এবং সেই জন্য যেটা দেখা যাচ্ছে যে মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে এটা ইন্টারাক্ট করে, and hence this dipole moment for atom molecule both আর কি can interact with the electric field vector of incident of মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা হচ্ছে ব্যাপার।
ঠিক আছে, মানে অ্যাটমের ক্ষেত্রেও ধরো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, তার মানে অবশ্যই একটা পজিটিভ চার্জ, একটা ডেল্টা পজিটিভ, একটা ডেল্টা নেগেটিভ চার্জের ব্যাপার আছে, যেটা মানে ইটসেলফ একটা ডাইপোলের মতো কাজ করছে মলিকুলও, তাই সেটা তো সবসময় করছি আমরা, তাই না? তাহলে সেই জন্য এটা হবে। তাহলে সেক্ষেত্রে এবং এবং অবশ্যই তাহলে দিন হেন্স ইলেকট্রনিক or the UV visible spectroscopy is also an electric dipole moment induced ট্রানজিশন। মানে এবং এই ভিজিবল ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, অবশ্যই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি আমরা আগেই পড়েছি, তোমরা আগেই পড়িয়েছি যে এই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে যেটা হয় যে ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে না, যেটা বলেছিলাম গ্রাউন্ড স্টেট থেকে ইলেকট্রনিক স্টেটে, সেখানেও দেখো মিউ ইলেকট্রনিক ওয়াজ দ্য অপারেটর, যে অপারেটরটাই কিন্তু সব কিছু ডিটারমাইন করছিল যে কোথা থেকে কোথায় ট্রানজিশন হবে না কী হবে। তখন এই কথাটা বারবার বলেছিলাম যে এখানেও কিন্তু এই যে ট্রানজিশনটা হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে যে এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটা যাচ্ছে, তার ফলে কিন্তু মলিকুলার ডাইপোল মোমেন্টে চেঞ্জ হচ্ছে। সেই জন্য এই পার্টিকুলার কেসেও ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাই ইম্পর্টেন্ট, যার সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ইন্টারাকশন হচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে এই হচ্ছে কি ইজ অল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আর এরপরে তাহলে এরপর নেক্সট ইন্টেন্সিটি যেটা ছিল রামান, আর তারপরে ছিল ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, সেটা একটু দেখা যাক। তাহলে রামানটা কিভাবে হয়, এগুলো যখন অনেক ডিটেলে পরে পড়া হবে, এটা জাস্ট খুব অল্প করে বলছি। রামানে কি ব্যাপার হয় দেখো, রামান হচ্ছে কি এটা পোলারাইজেবিলিটি ইনডিউস ট্রানজিশন। রামান স্পেকট্রোস্কোপি ইজ এ পোলারাইজেবিলিটি ইনডিউসড ট্রানজিশন, যার ওই ইনডিউসড পোলারাইজেবিলিটি মানে ইনডিউসড ডাইপোল মোমেন্ট সেটা হয় হচ্ছে আলফা ইন্টু ই, যেখানে আলফাটা হচ্ছে দ্যাট পোলারাইজেবিলিটি। মানে এইভাবেই ওই ডাইপোল মোমেন্টটা পোলারাইজেবিলিটির সাথে এইভাবে রিলেটেড। এর আরও কিছু অঙ্ক আছে, সেসব পরে করবো। এবার পোলারাইজেবিলিটি ব্যাপারটা কী করে মানে আসছে, যত সাইজ অফ দ্য মলিকুল যত বেশি হবে তার পোলারাইজেবিলিটি তত বেশি। এটা আমরা জানি অ্যানায়নের ক্ষেত্রে বলি না, অ্যানায়ন হচ্ছে মানে পোলারাইজেবল। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি অ্যানায়নের সাইজ জেনারেলি ক্যাটায়নের থেকে বেশি হয়, এবং বেশি হওয়ার ফলে কী হবে, যার সাইজ যত বেশি তার ইলেকট্রন ক্লাউডের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বা নিউক্লিয়াসের কন্ট্রোল তত কম। তার মানে তুমি তাকে তত বেশি করে ডিফর্ম করতে পারবে, তার মানে সে তত বেশি পোলারাইজেবল হবে, তাই না? যার সাইজ যত কম তার ইলেকট্রন ক্লাউডের ওপর নিউক্লিয়াসের কন্ট্রোল তত বেশি, সেজন্য সে তার নিজের ইচ্ছা মতো করে ডিফর্ম করতে পারবে না, তার মানে সে তত কম তার পোলারাইজেবিলিটি হবে। সেই জন্য সাইজ যত বেশি তার পোলারাইজেবিলিটি তত বেশি। তাহলে লার্জার দ্য সাইজ of the molecule, larger is the মানে লার্জার কথাটা ভুল হচ্ছে, লার্জার দ্য সাইজ অফ দ্য মলিকুল হায়ার ইজ দ্য পোলারাইজেবিলিটি, এটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার এই পোলারাইজেবিলিটির ব্যাপারটা মানে ধরো এটাকে না একটা অন্যরকম জিনিস দিয়ে মেজার করা হয়, একটা অন্য প্রপার্টি দিয়ে মেজার করা হয় ইন রামান স্পেকট্রোস্কোপি, সেটাকে বলে পোলারাইজেবিলিটি ইলিপসয়েড। মানে যদি মানে 2 ডাইমেনশনাল হলে ইলিপস হয়, আর 3 ডাইমেনশনাল হলে সেটাকে বলে ইলিপসয়েড। পোলারাইজেবিলিটি ইলিপসয়েড দিয়ে মেজার করা হয়। ঠিক আছে, তো এইটার ব্যাপারটা হচ্ছে মানে এটা দেখবো, মানে এই পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের সাইজটা কোনো একটা মলিকুলের বিভিন্ন রকম স্ট্রাকচারের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে
তার উপর ডিপেন্ড করে ঠিক করা হয় যে এই পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে পিরিয়ডিক চেঞ্জ অফ পোলারাইজেবিলিটি হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেই মলিকুলটা রামান অ্যাক্টিভ হবে। এইটা বলার জন্যই এত কিছু বলছি। আচ্ছা, এবার এটা ঠিক অত ভালো করে এখন বলবো না, তো বোঝাও যাবে না। মানে দেখ, মানে ধরো HCl আছে, HCl এইটা, তাহলে এইদিকে ধরো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কাজ করছে, তাহলে এটা কি হবে, এটা এই বরাবর মোর পোলারাইজেবল হবে এরকম। আর অন্যদিকে ধরো HClটা এইভাবে ধরো আছে, মানে কীরকম রোটেশানে আছে, মানে রোটেশান মানে কীরকম ওরিয়েন্টেশানে আছে, কীরকম স্ট্রাকচারে আছে তার উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে ধরো আমি ইটা এইদিকেই কাজ করছি, ইটা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ইটা তো আমার যেদিকে কাজ করছে মলিকুলটা উল্টো দিকে মানে অন্যদিকে ওরিয়েন্ট হয়ে আছে, তার মানে এইটা হয় হচ্ছে তোমার ওই লেস পোলারাইজেবল হবে এই বরাবর, এরকম একটা ব্যাপার। মানে ধরো এরকম, মানে এটার ক্ষেত্রে যেটা দেখা যায় পোলারাইজেবিলিটির ক্ষেত্রে, এটা পোলারাইজেবিলিটি ইলিপসয়েড যেটা বলছি, মানে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডটাকে ওরকম একটা ইলিপসের মতো করে, ডিমের মতো করে আঁকো। একে এবার যদি এটা 3 ডাইমেনশনাল ব্যাপার, তাহলে এইটার দিকে না একটা হচ্ছে ওই একটুখানি মানে এটাখানি দাগ মতো দিয়ে দাও, কারণ 3 ডাইমেনশন ব্যাপারটা বোঝানোর জন্য এইটা। তাহলে ধরো এইখানে এটা কিন্তু কোনো এই মলিকুল এইসব কনসিডার করবে না, এটা একটা ইলিপসয়েড যার একটা কেন্দ্র আছে, ধরো এরকম একটা জায়গায়, ধরো যার একটা অরিজিন আছে, মানে একটা অরিজিন আছে, এই অরিজিন থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, তাহলে এটা ধরো আমি বলছি আই পয়েন্ট, হ্যাঁ, তাহলে এবং এর ডিস্টেন্সটা হচ্ছে আরআই ডিস্টেন্স, মানে এটা হচ্ছে আরআই ধরো। তাহলে এই মানে এই আর আইটা যেটা, দিস ইজ প্রপোর্শনাল টু 1/√α_i, যেখানে আলফা আইটা কি, আলফা আইটা হচ্ছে পোলারাইজেবিলিটি অফ দ্য ওই আইথ পজিশন, মানে বা মানে ঠিক আছে, মানে পোলারাইজেবিলিটি আলফা আইটা হচ্ছে যেখানে পোলারাইজেবিলিটি অফ দ্য আইথ পজিশন বলতে পারো, বা পোলারাইজেবিলিটি। তার মানে কি, মানে যত পোলারাইজেবিলিটি যত বেশি হবে আর আইটা তত কম হবে, ঠিক আছে। এইবার ধরো আমার কাছে ধরো তোমার কাছে মানে এরকম ধরো হাইড্রোজেন আছে, মানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, সেক্ষেত্রে কত ভালো করে, কারণ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল তো তোমার আইআর অ্যাক্টিভ হচ্ছে না, মানে সরি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে না, রোটেশনাল স্পেকট্রোস্কোপি দিয়ে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলকে বুঝতে পারছো না। আচ্ছা, ভাইব্রেশন দিয়েও কি কোনো একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন হয়তো ভাইব্রেশনালি অ্যাক্টিভ হতে পারে, সেই পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন সম্পর্কে তুমি আইডিয়া পেতে পারো, বাট হোয়াট অ্যাবাউট আদার, হ্যাঁ। কিন্তু এই তোমার এই হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল রামান অ্যাক্টিভ হলেও হতে পারে, সেটার ক্ষেত্রে যদি পোলারাইজেবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হয় উইথ দ্য মানে ডিফারেন্ট ওরিয়েন্টেশন। মানে ধরো হাইড্রোজেন আছে, মানে এরকমভাবে ধরো হাইড্রোজেন আছে, মানে এমনি আমি এখানে একটা অরিজিন বললাম, এটা কিছু না, ধরো হাইড্রোজেন আছে এইটা, তাহলে এইটা ধরো পোলারাইজেবিলিটি α1, হ্যাঁ। এবার ধরো এর থেকে মানে দাঁড়াও আমি একটুখানি এভাবে লিখি, এইটা ধরো এরকম আছে, আর এর থেকে ছোট করে আমি একটা আঁকছি, এরকম একটা হাইড্রোজেন আছে, আর তোমার হচ্ছে গিয়ে এইভাবে ধরো এটা হচ্ছে জেনারেল, আর এইদিকে এইটা আছে। এবার কি বলেছি, যত আমার সাইজ বেশি তত পোলারাইজেবল, তাহলে এইটা অবশ্যই মানে এইটা যদি α1 হয়, এটা যদি α2 হয়, এটা যদি α3 হয়, তাহলে α1 লেস দ্যান α2 লেস দ্যান α3 এইটা হবে। তাহলে সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডটা কেমন হবে, একটু মোটা হবে, কারণ এটার মানে এটা কম, মানে পোলারাইজেবিলিটি কম, মানে আড়াইটা বেশি হবে। এখানে ওই 3 ডাইমেনশনটা বোঝানোর জন্য এটা দিলাম। আচ্ছা, তারপরে এইটা আরেকটু চ্যাপ্টা হবে, মানে আরেকটুখানি কম মোটা হবে, হ্যাঁ। আর এইটা একদম মানে সরু মতো হবে, এটা হবে। তার মানে এর ক্ষেত্রে কিন্তু ওই মানে এটাকে বলা হয় যে তোমার ওই মানে এই মানে কি বলবো, মানে এটাকে যেন এটা বলা হয় যে ওই মানে তোমার এই ওরিয়েন্টেশনের সাথে সাথে পোলারাইজেবিলিটির একটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এবং এই যে ওরিয়েন্টেশন যেটা, এটাকে একটা জাই প্যারামিটার দিয়ে তোমার ঠিক করা হয়, সেই জন্য এটাকে তখন দেখানো হয় ডেল আলফা ডেল জাই। এইটা বেসিক্যালি এইটার একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে,
তাহলে ওটাকে যেমন ওখানে আমরা বলছিলাম থিটা, এখানে একটা জাই প্যারামিটার, সেই জাই প্যারামিটারটা কি, ওটা ম্যাথামেটিক্যালি অ্যাপিয়ার করে, ওই ব্যাপারটা কি সেগুলো তখন আমরা ডিটেলে পড়বো। তো সেখান থেকে এটা বলা যায় যে এটা তার মানে পোলারাইজেবিলিটির পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, তাহলে এটা রামান অ্যাক্টিভ হবে। একই রকমভাবে ধরো HCl, মানে HCl যদি থাকে তাহলে ধরো প্রথমে এরকম এই যে ওটা যেটা বলছিলাম HCl আছে, তারপরে ওটা ঘুরে আবার এই ওরিয়েন্টেশনে চলে গেল, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে এই বরাবর পোলারাইজেবল, তাহলে এই বরাবর যদি পোলারাইজেবল হয় তাহলে এটা হচ্ছে এরকমভাবে ধরো হবে, মানে একই বন্ড আছে, মানে বন্ড লেন্থটা একই আছে, শুধু ঘুরছে। এইটার ক্ষেত্রে এই মানে এটার ক্ষেত্রে তো তোমার কি বলবে, এই পার্টিকুলার ক্ষেত্রে এই বরাবর পোলারাইজেবল এরকম হলো, এই পার্টিকুলার ক্ষেত্রে তো এই বরাবর পোলারাইজেবিলিটিটা তো কম, তার মানে এই বরাবর পুরো, মানে আমি বলতে চাইছি এই বরাবর, এইখানে তো আমি এটা দিচ্ছি, এই অ্যাক্সিস বরাবর তো পোলারাইজেবিলিটিটা কম, তার মানে এই বরাবর পুরো চ্যাপ্টা হবে, তার মানে এটা তখন এরকম হয়ে যাবে, মানে পুরোটাই চ্যাপ্টা হয়ে এটা তখন এইরকম হয়ে যাবে, পুরোটাই চ্যাপ্টা হয়ে গেল ওই বরাবর, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে এই পার্টিকুলার কেসে এটার ক্ষেত্রে এইদিকে আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কাজ করছে, এইটা, ঠিক আছে। তার মানে এই পার্টিকুলার কেসে দেখা যাচ্ছে যে ইফ molecular polarizability change periodically during rotation or vibration, মানে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমি ভাইব্রেশনটাই দেখিয়েছি, মানে একবার অ্যাসিমেট্রিক হচ্ছে একবার সিমেট্রিক হচ্ছে, এটা বোঝাতে চেয়েছি। এই সেলের ক্ষেত্রে রোটেশন বলছি, মানে সেজন্য সেরকমভাবে তুমি রোটেশনাল রামান, ভাইব্রেশনাল রামান এরকম আলাদা আলাদা করা যায়, মানে রোটেশন ভাইব্রেশন, দেন দ্য মলিকুল will be রামান অ্যাক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর অন দ্য আদার হ্যান্ড, আচ্ছা তাহলে এটা হলো একটা এইটা মানে তোমার পোলারাইজেবিলিটি ইনডিউসড ট্রানজিশন। এবার যেটা ইন্টেন্সিটি 1 ছিল সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড ট্রানজিশন, সেইটা নিয়ে জাস্ট 2-1 কথা বলে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে। এরপরে নেক্সট দিন আমরা অন্য কিছু করবো। তাহলে এরপর হচ্ছে NMR, ESR আর EPR, এইগুলো কী করে হচ্ছে, মানে ESR EPR বুঝে নিলেই ওই NMRটা প্রোটনের ক্ষেত্রে, সেম জিনিস প্রোটনের ক্ষেত্রে। তাহলে ESR EPRটা হচ্ছে মেনলি ফর ইলেকট্রনের জন্য, ফর ইলেকট্রন, ওইটার ক্ষেত্রে মানে স্পিন দিয়ে বোঝানো হয়, এই টোটাল স্পিন যেটা হয় না সেটা এরকম দেখতে হয়, এই S+1 H×2, মানে S+1 H+, এটা হয়, ঠিক আছে। এবং সেক্ষেত্রে মানে এইটা হচ্ছে ফর ইলেকট্রনের ক্ষেত্রে স্পিনটা এইটা হয়। আর ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড, মানে ডাইপোল মোমেন্ট যেমন আমরা মিউ ইলেকট্রিক, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেমন মিউ ইলেকট্রিক বলছি, সেটা হয় হচ্ছে চার্জ ইনটু ডিস্টেন্স বিটুইন দ্য টু ডাইপোল আর কি, বিটুইন দ্য টু চার্জ। তেমন ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু দ্য মানে স্পিনিং মোশন অফ দ্য ইলেকট্রন আর কি। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু দ্য স্পিনিং মোশন, বা সেটাকে আরও ভালোভাবে বলতে গেলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। মানে ব্যাপারটা কি হচ্ছে বলো তো, তুমি যখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ইন্টারাকশন যেভাবে তুমি লিখে দিতে পেরেছিলে যে ইন্টারাকশন এনার্জিটা মিউ ইলেকট্রনিক ইনটু দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, খুব ইজিলি লিখে দিতে পেরেছিলে। এবার তোমাকে যদি মিউ ইলেকট্রনিকটা ভেঙে লিখতে বলা হতো, তুমি জানো মিউ ইলেকট্রনিকটা কি, সেটা হচ্ছে চার্জ ইনটু ওই আর কি তোমার ডিস্টেন্সটা, সেটা তুমি জানো। কিন্তু একই রকমভাবে যদি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, মানে ডাইপোল মোমেন্ট ইনডিউসড ট্রানজিশনের ক্ষেত্রে তোমাকে যদি
ইন্টারঅ্যাকশন এনার্জিটা লিখতে বলা হয়, একই রকমভাবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনটু দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সেটা কি হয় সেটাই তো আমরা জানি না, তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি, যাতে আমরা ডিটেলে যাব না। তো সেইটা কি, ওই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট যেটা হয় ইলেকট্রনের সাথে, ইলেকট্রন হলে ইলেকট্রন আর এনএমআর এর ক্ষেত্রে প্রোটন, এই সেম জিনিসটা প্রোটন, তাহলে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে মাইনাস গামা এস ডট এস, এটা হয়, যেখানে এই গামা এসটা কি, গামা এসটা হয় হচ্ছে ই বাই ওই এমই ইন্টু সি, যেখানে এমিটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, এটাকে বলা হয় জাইরোম্যাগনেটিক রেশিও। এরকম একটা হয়, তাহলে সেক্ষেত্রে ইন্টারঅ্যাকশন এনার্জি এক্ষেত্রে ইন্টারঅ্যাকশন এনার্জি ই ইন্টারঅ্যাকশনটা হবে মাইনাস নিউ এস ডট এইচ, এটা হবে। এবং এখানে ওই একই রকমভাবে যদি তোমার এই বরাবর এইচটা কাজ করে আর এই বরাবর যদি ওই মিউ এসটা যদি কাজ করে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এরকম একটা কিছু হবে, তাহলে 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 সেটাকে আমি লিখতে পারি মাইনাস মিউ এস এইচ কস থিটা, এইটা। আচ্ছা, এইবার এবার এইখানে এই যে মানে মিউ এস এইচ কস থিটা, এইটা বা দাঁড়াও, এইটাকে এখান থেকে না লিখে দিয়ে আমি একটা কাজ করি। আচ্ছা, এই মিউ এস মানে কি, মিউ এস মানে গামা এস ইন্টু এস লিখলাম, তাহলে গামা এস ইন্টু এস ডট এইচ, এইটা হয়ে গেল। আচ্ছা, এইবার আর এখানেও এটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, এইবার আমি লিখছি যে গামা এস ইন্টু এস এইচ কস থিটা, এইটা। আচ্ছা, এইবার এই এস কস থিটা মানে এই এস কস থিটা, দেখো এই এস কস থিটা মানে হচ্ছে বেসিক্যালি জেড অ্যাক্সিস বরাবর যেটা, কারণ থিটাটা তো জেড অ্যাক্সিসের সাথে, এটা যদি জেড অ্যাক্সিস হয়, থিটাটা তো জেড অ্যাক্সিসের সাথে, তাহলে এস কস থিটা মানে হচ্ছে বেসিক্যালি জেড কম্পোনেন্ট অফ এস। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল গামা এস, আর এইটা হয়ে যাবে এস কস থিটা মানে আমি লিখছি এস জেড ইন্টু এইচ। আচ্ছা, এবার এস জেড মানে সেই এল জেড, যদি মনে করে দেখো এল জেড এটা হচ্ছে ফাইয়ের ওপরে কাজ করে এম এল ইন্টু এইচ ক্রস ফাই, এরকম একটা ব্যয় দেয়, তাই না, ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনের উপর কাজ করে। একই রকমভাবে এস জেড যে এক্স্যাক্টলি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে যে ম্যাথামেটিক্স, যে কোয়ান্টাম মেকানিক্স আমরা করি, এক্স্যাক্টলি সেম ফর দ্য স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, ওই যে বলছিলাম পুরোটাই কোয়ান্টাম মেকানিক্স ভালো করে জানলে এগুলো খুব ইজিলি রিলেট করা যাবে। তাহলে এটাও যদি ফাইয়ের ওপরে কাজ করো, তাহলে এটা এম এস ইন্টু এইচ ক্রস অফ ফাই দেয়। ঠিক আছে, তাহলে তার মানে এই এস জেডের আইগেন ভ্যালুটা হচ্ছে এম এস এইচ ক্রস, তাহলে এটা গামা এস এম এস এইচ ক্রস তারপরে এইচ, এইটা। আচ্ছা, এবার গামা এসের একটা ভ্যালু আছে, গামা এসের ভ্যালুটা ওই যে ই বাই এম ইন্টু সি, তারপরে সেখান থেকে এম এস এইচ ক্রস এইচ, এরকম সব হয়। হ্যাঁ, এবার এখানে এই এম এসটা প্লাস হাফ হতে পারে অর মাইনাস হাফ হয়, প্লাস হাফ মাইনাস হাফ সেরকমভাবে এটা চেঞ্জ হবে ইন্টারঅ্যাকশন এনার্জিটা। আর ফর প্রোটনের ক্ষেত্রে এই ইন্টারঅ্যাকশন এনার্জিটা হয়ে যাবে, এখানে মাস অফ দ্য প্রোটন হবে, তাহলে সেটা হয়ে যাবে ই বাই ইন্টু এখানে এমএসটা হয়ে যাবে এম আই, প্রোটনের মানে এমএসটা হচ্ছে প্লাস আর মাইনাস, আর প্রোটনের ক্ষেত্রে এটা প্লাস আর মাইনাস, আর প্লাস আপ অথবা মাইনাস আপ হতে পারে, কিন্তু এম আই এইচ ক্রস ক্যাপিটাল এইচ বাই তোমার হচ্ছে ওই এম ই ইন্টু সি, এটা হয়ে যাবে। এবং তার সাথে এখানে আর একটা ল্যান্ডে স্প্লিটিং ফ্যাক্টর বলে একরকম একটা থাকে, যেখানে মানে এইসব ডিটেলে আর যাচ্ছি না, যেটাকে বলে ল্যান্ডে স্প্লিটিং ফ্যাক্টর এটসেট্রা, এইসব থাকে। তো ঠিক আছে, তাহলে এইভাবে মানে এটা হয় তোমার ইএসআর এনআর ইপিআরের মেকানিজমটা এরকমভাবে চলে। ঠিক আছে, এবার এইটার ক্ষেত্রেও দেখা যায় যে তুমি যদি এখানে এই মিউ ম্যাগনেটিক ভার্সেস মানে এইখানেও যদি দেখো যে প্লাস আপ মাইনাস আপ হচ্ছে, তাহলে প্রথমে প্লাস আপ হলো প্লাস হলো, তারপরে জিরোতে আসলো, তারপরে মাইনাস আপ হলো মাইনাস হলো, এরকমভাবে যদি চলে, তাহলে তুমি যদি এখানে ওই মিউ ম্যাগনেটিক যেটা হচ্ছে কি যদি প্লট করো অ্যালং দ্য জেড অ্যাক্সিস উইথ দ্য অ্যাঙ্গেল, ধরো কোনো একটা অ্যাঙ্গেল থিটা আর কি, যদি প্লট করো, তাহলে এটাও কিন্তু ওই বাড়বে কমবে এরকমভাবে যাবে। একই রকমভাবে যদি এইচটাকেও প্লট করো,
ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটাও তো এইভাবে অসিলেট করছে, তার মানে দে ক্যান ইন্টারাক্ট, তার মানে দে ক্যান ইন্টারাক্ট, এবং যার ফলে আমরা তাহলে ফর NMR, EPR, ESR we get magnetic dipole moment induced transition। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট লাইট ম্যাটার ইন্টারাকশান। এবার এইখানে যে অঙ্কটা বললাম, এই অঙ্কটা ওই যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচারে স্যার যখন খুব ডিটেলে ওই সবগুলো পড়ায় না, ওই যে জিমান এফেক্ট, হ্যাঁ, তারপরে অ্যাবনর্মাল জিমান এফেক্ট, তারপরে পাশ্চেনবেগ এফেক্ট, এইসব যখন পড়ি তখন এইগুলো খুব ডিটেলে পড়া হয়। বাট মানে স্পিনটা আসে, স্পিন সার্নগার্লাক এক্সপেরিমেন্ট দিয়ে যখন স্পিনটা ইন্ট্রোডিউস হয়, তারপরে স্পিনটাকে ধরলে এইসব খুব ডিটেলে হয়। বাট সেসব এখন করছি না, আমি মোটামুটি বোঝালাম যে অরিজিনটা কী বা তোমার বেসটা কী ESR, EPR, NMR সেটা বলা হলো। আর এইটা যেটাই পোলারাইজিবিলিটি নিয়ে রামান স্পেকট্রোস্কোপি নিয়ে খুব ডিটেলে স্যার বলবে, যখন পড়াবে খুবই ডিটেলে বলা হবে, তখন বুঝতে পারবে। এখন মোটামুটি পোলারাইজিবিলিটিটা কীভাবে মানে কোনো একটা পার্টিকুলার মলিকুলের বিভিন্ন রকম রোটেশনের সাথে, রোটেশন হতে পারে, ভাইব্রেশন হতে পারে, বিভিন্ন রকম ওরিয়েন্টেশনের সাথে কীভাবে চেঞ্জ হয়, এবং সেখানে ওই ইনডিউস পোলারাইজিবিলিটি মানে প্যারামিটারটা কী, সেইগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হলো। রিলেটিভ ডাইপোল মোমেন্টটা তো খুব ভালো করেই বলা হলো। ঠিক আছে, তাহলে এই জন্যই এই সব ইন্টারাকশানের জন্যই আমরা স্পেকট্রাটা পাচ্ছি। এরপরে স্পেকট্রা পেলাম, এবার স্পেকট্রার বিভিন্ন প্রপার্টি, স্পেকট্রার উইথ, স্পেকট্রার ইন্টেন্সিটি, স্পেকট্রার তোমার হচ্ছে গিয়ে পিক, ইন্টেন্সিটি অফ দ্য পিক, তারপরে পজিশন অফ দ্য পিক, হ্যাঁ, এই সবগুলো ব্যাপারগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে খুব ভালো করে পড়বো, এবং সেখান থেকে অনেক কিছু আসবে, কোয়ান্টাম মেকানিক্স আসবে, পড়বো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকবে। নেক্সট ক্লাসে আমরা পিক নিয়ে মানে স্পেকট্রা নিয়ে পড়বো। মানে এটা হলো, এটা থেকে বুঝলাম যে এইসব কারণে আমরা স্পেকট্রাটা পাই। এবার স্পেকট্রা একটা টিপিক্যাল স্পেকট্রা, তার এবার কী কী প্রপার্টি, সেটা কীভাবে কার উপর ডিপেন্ড করছে সেইটা পড়বো। তারপরে আমরা আলাদা আলাদা স্পেকট্রোস্কোপিতে চলে যাবো, যার মধ্যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অলরেডি পড়া হয়ে গেছে। আমরা পড়বো রোটেশন, ভাইব্রেশন আর রামান। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। তাহলে এটা তোমরা কোনো অসুবিধা হলে বলো, আর বাড়িতে পড়ো। আর আজকে তো ওই মাঝখানে ভিডিও একটু কেটে ফেটে গেল, আমি হয়তো এইটা আর আপলোড করবো না, আমি স্যারের একটা ভালো ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখছি আজকে।